হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের WBCS প্রিলিমিনারির জন্য যে লাস্ট মিনিট জিকে সাজেশনের ক্লাসগুলো চলছিল, আজকে তার আরও একটা ক্লাস প্লাস মক টেস্ট বা লাস্ট মিনিট সাজেশনও তোমরা বলতে পারো। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে দিল্লির সুলতানি আমলের কোন শাসক প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করেন এবং সৈন্যদের চেহারার বিবরণ বা হুলিয়া ও ঘোড়া চিহ্নিত করার জন্য দাগ প্রথা চালু করেন। এক কথায় কিন্তু কোশ্চেনটা বলতে চেয়েছে দাগ এবং হুলিয়া প্রথা কে চালু করেছিল দিল্লি সুলতানি আমলে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলাউদ্দিন খলজি। ঠিক আছে, আলাউদ্দিন খলজিকে কি বলা হতো মনে রাখতে হবে, আলাউদ্দিন খলজিকে কিন্তু দ্বিতীয় সিকান্দার বলা হতো। ঠিক আছে, আর এক্ষেত্রে সিকান্দার মানে কি, এক্ষেত্রে সিকান্দার মানে কিন্তু হচ্ছে আলেকজান্ডার দি গ্রেট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন, যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, যেটাকে আমরা অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলি, বা আলোর বেগ সংক্রান্ত মান নিচের কোনটির ওপর নির্ভর করে সর্বদা পরিবর্তিত হয়? আলোর তীব্রতা, আলোর কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের এবং মাধ্যমের প্রকৃতি, তারপর আলোর উৎসস্থল, নাকি হচ্ছে মাধ্যমের ক্ষেত্রফল। তো কোনো একটা মাধ্যমের যে পরম প্রতিসরাঙ্ক, যেটাকে আমরা অ্যাবসোলিউট রিফ্লেকটিভ ইন্ডেক্স বলে থাকি, সেটা কিন্তু নির্ভর করে থাকে আলোর কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য এবং মাধ্যমের যে প্রকৃতি তেমনটার উপরে, মানে মাধ্যমটা কেমন, ঠিক আছে, তার উপরে কিন্তু ডিপেন্ড করে থাকে। আর ফ্রিকোয়েন্সি এবং যে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ওয়েভ লেন্থের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারতে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যেটাকে আমরা CAG বা ক্যাগ বলে থাকি, এর পদের কথা উল্লেখ করা আছে। তো এক কথায় ক্যাগের কথা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 168 নম্বর ধারায় কিন্তু এই ক্যাগের কথা উল্লেখিত আছে। 76 নম্বর ধারাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার কারণ এই যে 76 নম্বর ধারা আছে, এখানে কিন্তু যে অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে, যে অ্যাটর্নি জেনারেল তার কথা উল্লেখ করা আছে। 280 নম্বর ধারায় আমরা জানি যে এখানে কিন্তু FC অর্থাৎ ফিনান্সিয়াল কমিশনের কথা উল্লেখ করা আছে। আর 324 নম্বর ধারণায় 324 নম্বর ধারায় কিন্তু ECI অর্থাৎ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার কথা কিন্তু উল্লেখ করা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, যে ভারতের হিমালয় অঞ্চলের বিখ্যাত গিরিপথ শিবকিলা মূলত ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে তিব্বতকে যুক্ত করে? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নাকি সিকিম? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শিবকিলা। এই যে পাসটা আছে, ঠিক আছে, শিবকিলা যে পাস, এটা কিন্তু হিমাচল প্রদেশের সাথে তিব্বতকে কানেক্ট করে, এটা কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, সিকিমে কি কি পাস আছে আমরা জানি, সিকিমে কিন্তু আছে নাথুলা, ঠিক আছে, নাথুলা পাস কিন্তু সিকিমে আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, যে ভারতের অর্থবিদ্যায় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন পরিমাপ করার জন্য বর্তমানে কোন সূচকটিকে প্রধান বা হেডলাইন ইনফ্লেশন পরিমাপক হিসেবে ব্যবহার করা হয়? ঠিক আছে, প্রথম অপশান কি বলছে, পাইকারি মূল্য সূচক, ঠিক আছে, যেটাকে WPI বলা হয়, উপভোক্তা মূল্য সূচক, যেটাকে CPI বলা হয়, GDP ডিফ্লেটার, নাকি হচ্ছে শিল্প উৎপাদন সূচক। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে CPI। তোমরা দেখবে অনেক সময় এই টার্মটা কিন্তু শুনেও থাকবে, অর্থাৎ উপভোক্তা, ঠিক আছে, মানে কম্বাইন্ড যে ব্যাপারটা থাকে, ঠিক আছে, এই যে CPI এর যে ব্যাপারটা, সেটা কিন্তু উপভোক্তা মূল সূচক, ঠিক আছে, অর্থাৎ কম্বিনেশন কিন্তু এটা একটা, ঠিক আছে, এটা কিন্তু ইকোনমিক্সের একটা ভালো কোশ্চেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, যে 1928 সালে সাইমন কমিশন ভারতে আসার পর দেশ জুড়ে তীব্র প্রতিবাদের মূল রাজনৈতিক কারণ কী ছিল? দেখো, সাইমন কমিশন 1927 সালে গঠিত হয়েছিল, আর 1928 সালে কিন্তু সাইমন কমিশন ভারতে এসেছিল। ঠিক আছে, এই 1928 সালে সাইমন কমিশন ভারতে আসার পর যে বিদ্রোহটা হয়েছিল, যে প্রতিবাদটা হয়েছিল, তার মূল কারণ কিন্তু ছিল কমিশনের কোনো সদস্য ভারতীয় ছিলেন না, অর্থাৎ এটা ভারতীয়দের জন্য ল মেকিংয়ের একটা অর্গানাইজেশন বা একটা সংস্থা থাকা সত্ত্বেও কিন্তু কোনো ভারতীয়কে এখানে ইনক্লুড করা হয়নি। ঠিক আছে, এর প্রতিবাদেই কিন্তু লালা লাজপত রায়কে লাঠিচার্জ করে মারা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকের পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে মানবদেহের পৌষ্টিকতন্ত্রে শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাকের পর চূড়ান্তভাবে কোনো সরল উপাদানে রূপান্তরিত হয়ে রক্তে শোষিত হয়, সেটা কি? অ্যামাইনো অ্যাসিড, নাকি গ্লুকোজ, নাকি ফ্যাটি অ্যাসিড, নাকি গ্লিসারল? তো সঠিক অ্যান্সার এটা কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গ্লুকোজ। আমাদের যে কার্বোহাইড্রেট থাকে, সেই কার্বোহাইড্রেট থেকে আমরা কি পাই? সেই কার্বোহাইড্রেট থেকে কিন্তু আমরা গ্লুকোজ পাই।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারা অনুসারে ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশনার নিচের কোন নির্বাচনটি পরিচালনা বা নিয়ন্ত্রণ করার জন্য ক্ষমতার অধিকারী নয়? লোকসভা রাজ্যসভা নির্বাচন, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদের নির্বাচন, রাজ্যের বিধানসভা এবং বিধান পরিষদের নির্বাচন, নাকি পুরসভা এবং পঞ্চায়েতের নির্বাচন? তো ইলেকশন কমিশনার কিন্তু ওপরের যে 3টে কাইন্ড অফ নির্বাচন আছে, লোকসভা রাজ্যসভা আর হচ্ছে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষেত্রে বা রাজ্যসভার যে নির্বাচন, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু যুক্ত থাকলেও যেগুলো কিন্তু সেলফ বডি আছে, লোকাল সেলফ বডি অর্থাৎ পঞ্চায়েত এবং পুরসভার দায়িত্বে কিন্তু এনারা থাকেন না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহের নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী তিস্তার প্রধান দুটি ডান তীরের উপনদীর নাম কি? তো তিস্তার প্রধান দুটি ডান তীরের উপনদীর কথা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রঙ্গিত এবং রাংপো। ঠিক আছে, এটা যদি তিস্তা নদী হয়, এর যে পশ্চিম পাশ সেটাকে কি বলা হয়? পশ্চিম পাশকে কিন্তু তরাই অঞ্চল বলা হয়ে থাকে, আর যে পূর্ব পাশ থাকে সেটাকে কি বলে? সেটাকে কিন্তু ডুয়ার্স বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, যে ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে 2015 সালে গঠিত হওয়া নীতি আয়োগের পূর্ণাঙ্গ রূপ বা ফুল ফর্ম কি? তো এই যে নীতি, এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা কিন্তু হচ্ছে নীতি আয়োগের ফুল ফর্ম, অর্থাৎ অপশান বি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বিখ্যাত প্রাচীন তাম্রলিপ্ত সোহগৌরা তাম্র শাসন থেকে ভারতের কোন প্রাচীন রাজবংশের আমলে দুর্ভিক্ষের সময় রাষ্ট্রীয় শস্য ভাণ্ডার থেকে ত্রাণের ব্যবস্থার পরিমাপ পাওয়া যায়? দেখো, এইরকম কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসে, বিশেষ করে WBCS বা পিএসসির পরীক্ষাগুলোতে, যেখানে কিন্তু অনেক একটা ছোট কোশ্চেনকে লেন্দি বানিয়ে দিয়ে টাইমটাকে কম করানোর চেষ্টা করা হয় বা টাইমটাকে কিল করার চেষ্টা করা হয়। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মৌর্য বংশ। মৌর্য বংশের সঙ্গে সম্পর্কযুক্ত কারা? মৌর্য বংশের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, আর মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটকে? মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কিন্তু হচ্ছে অশোক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন, যে পর্যায় সারণিক বা পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার কি পরিবর্তন ঘটবে? ঠিক আছে, যদি আমরা কি করি, যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে তড়িৎ যে ঋণাত্মকতা থাকে সেটা কি হয়? সেটা কিন্তু পর্যায়ক্রমে বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যদি এই লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যাই, কারণ এইখানে কি থাকে? এইখানে কিন্তু মেটালসটা থাকে। ঠিক আছে, আর এখানে কিন্তু নন মেটালসটা থাকে। আর আমরা জানি যেগুলো নন মেটাল হয়ে থাকে, অর্থাৎ অধাতু বা গ্যাস হয়ে থাকে, সেগুলোর কিন্তু যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা কম্পারেটিভলি মেটালসের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13 নম্বর প্রশ্ন, যে সংসদের যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিংয়ের সভাপতিত্ব কে করেন যদি লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ে অনুপস্থিত থাকে? তো সেক্ষেত্রে কিন্তু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বা উপাধ্যক্ষ কিন্তু এই কাজটা করে থাকে। ঠিক আছে, অর্থাৎ যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিংয়ে লোকসভার স্পিকার এবং ভাইস স্পিকার দুজনে যদি অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে কিন্তু রাজ্যসভার যিনি ডেপুটি স্পিকার হন তিনি কিন্তু এই কাজটা করতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14 নম্বর প্রশ্ন, যে উপদ্বীপীয় ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত কেরালার বিখ্যাত মালাবার উপকূলের বালিয়াড়ি এবং লবণাক্ত উপহ্রদগুলি লেগুনগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? ঠিক আছে, তো স্থানীয় ভাষায় এগুলোকে কি বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্থানীয় ভাষায় এগুলোকে কয়াল বলা হয়। ঠিক আছে, একটা বিখ্যাত কয়ালের নাম কি? সেটা কিন্তু হচ্ছে ভেম্বানাদ। ঠিক আছে, ভেম্বানাদ কয়াল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো, যে ভারতের কোনো আর্থিক বছরে রাজস্ব ঘাটতির সাথে সরকারের নেট বাজার ঋণ এবং অন্যান্য দায় যোগ করলে নিচের কোন ঘাটতিটি পাওয়া যায়? প্রাথমিক ঘাটতি, রাজকোষীয় ঘাটতি, বা মুদ্রাস্ফীতিজনিত ঘাটতি এবং হচ্ছে বাজেট ঘাটতি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজকোষীয় ঘাটতি, বা যেটাকে কিন্তু ফিসকাল ডেফিসিট বলা হয়ে থাকে। ঠিক আছে, ইকোনমিক্সের এই যে টার্মসগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 16 নম্বর প্রশ্ন, যে 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গের প্রতিবাদে আনন্দমোহন বসুর সভাপতিত্বে কলকাতায় কোন স্থানে এক বিশাল জনসভা বা ফেডারেশন হলে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল? টাউন হলে, নাকি হচ্ছে পার্স বাগান স্কোয়ার, যেটাকে আমরা আপার সার্কুলার রোড বলে থাকি, তারপর হচ্ছে অ্যালবার্ট হল, আর নাকি ইডেন গার্ডেন্স? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পার্সি বাগান স্কোয়ার, যেটাকে আমরা কি বলে থাকি আরেকটা, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে আপার সার্কুলার রোড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানব দেহে রক্ত জমাট বাঁধে বা রক্ততঞ্চনে কোন ভিটামিনটা সাহায্য করে? তো এটা তো অনেকবার প্র্যাকটিস করানো একটা প্রশ্ন, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিটামিন কে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক
ধর্মনিরপেক্ষ এবং সংহতি এই যে শব্দগুলো যোগ করা হয়েছিল। তো এই যে শব্দগুলো প্রত্যেকটা শব্দই কিন্তু 42তম সংবিধান সংশোধনী, যেটা কিন্তু 1976 সালে হয়েছিল, যেটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়, সেখানে যোগ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলির মধ্যে অন্যতম শিলাবতী এবং দ্বারকেশ্বর নদী মেদিনীপুরের ঘাটালের কাছে মিলিত হয়ে কোন নতুন নাম নিয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রূপনারায়ণ। আচ্ছা, হলদি নদী দেখো, হলদি নদী কিন্তু এটার কি, এটা কিন্তু হচ্ছে যে কেলেঘাই, ঠিক আছে, কেলেঘাই আর যে কংসাবতী নদী আছে, কেলেঘাই এবং কংসাবতী দুটি নদীর মিলিত প্রবাহকে কিন্তু কি বলা হয়, তাকে হলদি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 20 নম্বর প্রশ্ন, ভারতের প্রত্যক্ষ করের মাধ্যমে অন্যতম কর্পোরেট কর বা কর্পোরেশন ট্যাক্স মূলত কার ওপর ধার্য করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, ঠিক আছে, নিবন্ধিত যৌথ মূলধনী কোম্পানি বা কর্পোরেট সংস্থাগুলির যে নিট লাভের ওপর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে যদি জয়দেব লক্ষণ সেনের রাজসভায় বিখ্যাত গীত গোবিন্দম রচনা করেছিলেন, ঠিক আছে, কবি জয়দেব, তো এই লক্ষণ সেনের রাজধানী মূলত কোথায় ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ছিল লক্ষণাবতী বা নদিয়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 22তম প্রশ্ন, যে কোনো পরিবাহীর তারের রোধ বা রেজিস্ট্যান্স তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক হয়। তারের দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে যদি আমরা ব্যাসার্ধকে দ্বিগুণ করি, তো সেক্ষেত্রে কী পরিবর্তন হবে? সেক্ষেত্রে কিন্তু রোধ 4 গুণ হ্রাস পাবে বা 1/4 হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 23তম প্রশ্ন, যে ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য কোনো ব্যক্তির ন্যূনতম বয়স কত বছর হওয়া প্রয়োজন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের জন্য কিন্তু 35 বছর হওয়া প্রয়োজন। লোকসভা সদস্যের জন্য বা বিধানসভা সদস্যের জন্য 25 বছর, 30 বছর কিন্তু রাজ্যসভা বা বিধান পরিষদের জন্য প্রয়োজন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 24তম প্রশ্ন, যে ভারতের দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশে অবস্থিত ব্যাসল্ট শিলা দ্বারা ডেকান ট্র্যাপ অঞ্চলের লাভা গঠিত কৃষ্ণ মৃত্তিকাকে স্থানীয় ভাষায় কি বলে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্থানীয় ভাষায় কিন্তু, দেখো এই যে কোশ্চেনটা আছে, দেখো এখানে কিন্তু ডেকান ট্র্যাপ বলেছে, অর্থাৎ এখানে কিন্তু এই যে মৃত্তিকাটা আছে সেটা কি, সেটা কিন্তু হচ্ছে কালো মাটি, ঠিক আছে, যে মাটিতে কিন্তু কার্পাস চাষ ভালো হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে রেগুর মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 25তম প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকগুলিকে দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে যে হারে কর প্রদান করে তাকে কি বলা হয়ে থাকে? খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, তো সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ব্যাংক রেট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 26তম প্রশ্ন, যে 1932 সালের সেপ্টেম্বর মাসে মহাত্মা গান্ধী এবং বি.আর. আম্বেদকরের মধ্যে ঐতিহাসিক পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য কী ছিল? যার মূল উদ্দেশ্য ছিল কিন্তু দলিত বা অনগ্রসর শ্রেণীর জন্য পৃথক নির্বাচনের পরিবর্তে আসন সংরক্ষণ নিশ্চিত করা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 27তম প্রশ্ন, নিচের কোন হরমোনটিকে উদ্ভিদের বার্ধক্য প্রতিরোধকারী হরমোন বলা হয়, যা ক্লোরোফিল বিনষ্ট হওয়া রোধ করতে পাতার আয়ু বৃদ্ধি করে? অক্সিনকে, জিবরেলিনকে, সাইটোকাইনিনকে নাকি ইথিলিনকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিনের যেটা অপোজিট সেটা কি, সেটা কিন্তু হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড, ঠিক আছে, সাইটোকাইনিনের যেটা অপোজিট সেটা কিন্তু হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 28তম প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে লোকসভার স্পিকার বা অধ্যক্ষ কোনো বিলে ভোট সমান হওয়ার পরিস্থিতিতে তার নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোটটা জারি করতে পারে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে 100 নম্বর ধারা আছে, এই 100 নম্বর ধারা অনুযায়ী কিন্তু কাস্টিং ভোট জারি করতে পারে। অর্থাৎ দুই পক্ষ, মনে করো এটা একটা পক্ষ, এটা একটা পক্ষ, এদের আর এদের ভোট যদি সেম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কারা জিতলো বা কাদের ফলে বিলটা পাস হচ্ছে সেটার জন্য কিন্তু স্পিকার ভোট দিতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 29তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সংলগ্ন অযোধ্যা পাহাড় এবং বাঘমুন্ডি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে ওড়িশার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া নদীটির নাম কি? কংসাবতী, সুবর্ণরেখা, বৈতরণী নাকি ব্রাহ্মণী? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুবর্ণরেখা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 30 নম্বর প্রশ্ন, যে ভারতের জওহরলাল নেহরুর নেতৃত্বে জাতীয় পরিকল্পনা কমিটি বা ন্যাশনাল প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল? তো ন্যাশনাল প্ল্যানিং কমিশন কিন্তু 1950 সালে গঠিত হয়েছিল, আর 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত কিন্তু প্রথম প্ল্যানিং কমিশনটা চলেছিল, যেখানে কিন্তু এগ্রিকালচারের ওপরে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এক মিনিট, আচ্ছা এখানে তোমার হচ্ছে কমিটির কথা বলা হয়েছে, কমিটি কিন্তু 1938-এ গঠিত হয়েছিল, আর কমিটির যেটা প্রথম রিপোর্ট পেশ সেটা কিন্তু 1950-এ হয়েছিল। এক্সট্রিমলি সরি, কোশ্চেনটা ভুল পড়ার জন্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 31তম প্রশ্ন, যে বিজয়নগর সাম্রাজ্যের বিখ্যাত তুলুপ বংশের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায় তেলেগু ভাষার রাজনীতি এবং প্রশাসন সংক্রান্ত কোন বিখ্যাত গ্রন্থটা রচনা করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অমুক্ত মাল্যদা। এই যে জামবতী কল্যাণী, এটাও কিন্তু হচ্ছে তারই লেখা।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, তেজস্ক্রিয় আইসোটোপ কার্বন 14 বা C14 মূলত কোন কাজে বিজ্ঞানে এবং প্রত্নতত্ত্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রাচীন ফসিল, মমি বা শিলার বয়স নির্ধারণের জন্য, যেটাকে আমরা কার্বন ডেটিং বলে থাকি, বা যে কোনো হিস্টোরিক্যাল বা প্রি হিস্টোরিক্যাল জিনিসের বয়স নির্ধারণের জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 33তম প্রশ্ন, যে ভারতের সংবিধানে উল্লেখিত রাজ্য বিধানসভা সর্বোচ্চ এবং সর্বনিম্ন সদস্য সংখ্যা কত হতে পারে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান এ 500 এবং সর্বনিম্ন কিন্তু হচ্ছে 60। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 34তম প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ চিল্কা এবং কোলেরু হ্রদের মধ্যবর্তী পূর্ব উপকূলে কোন বিখ্যাত বদ্বীপ অঞ্চল গড়ে উঠেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মহানদী বদ্বীপ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 35তম প্রশ্ন, যে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূলত কোন ক্ষেত্রের উন্নয়নের ওপর সবথেকে বেশি জোর দিয়েছিল? তো একটু আগেই বললাম, সেটা কিন্তু হয়ে যাচ্ছে কৃষি এবং সেচ ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 36তম প্রশ্ন, যে 1940 সালের বিখ্যাত লাহোর অধিবেশনে মুসলিম লীগ কর্তৃক গৃহীত পাকিস্তান প্রস্তাবের খসড়াটি মূলত কে তৈরি করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিকান্দার হায়াত খান। পরবর্তী প্রশ্ন দেখব 37তম প্রশ্ন, যে মানুষের পাকস্থলীতে, দেখো কোশ্চেনটা কত বড় আছে, সেখান থেকে ছোট একটা কোশ্চেন, যে HCl বা মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিডটা পাওয়া যায় সেটাকে কত বড় করে দিয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 38তম প্রশ্ন, যে ভারতীয় সংবিধানে অভিভাবক সুপ্রিম কোর্ট কোন এখতিয়ার বা এক্সক্লুসিভ জুরিসডিকশনের অধীনে কেন্দ্র এবং রাজ্যের মধ্যবর্তী যে কোনো আইনি বিবাদে সরাসরি নিষ্পত্তি করতে পারে? আপিল এলাকা, তারপর হচ্ছে মূল এলাকা বা অরিজিনাল জুরিসডিকশন, তারপরে পরামর্শদান এলাকা, নাকি নির্দেশনামা জারি করার এলাকা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আপিল মাধ্যমে। পরবর্তী প্রশ্ন দেখব 39তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্যের মাটিতে উদ্ভিদের শ্বাসকার্য সুবিধার জন্য মাটির ওপরে খাড়াভাবে উঠে আসা মূলগুলিকে কী বলা হয়? শ্বাসমূল বা নিউমাটোফোর বলা হয়। লাস্ট প্রশ্ন দেখব কি বলেছে আজকে 40তম প্রশ্ন, 1817 সালে রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ারের যৌথ প্রচেষ্টায় কলকাতার বিখ্যাত হিন্দু কলেজ, বর্তমানে যার নাম প্রেসিডেন্সি কলেজ, প্রতিষ্ঠিত হয়েছিল। এই কলেজ প্রতিষ্ঠার জন্য জমি এবং বিপুল আর্থিক অনুদান প্রধানত কে দিয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বৈদ্যনাথ মুখোপাধ্যায়, বর্তমানে মহারাজা তেজচন্দ্র বাহাদুরের মতো দেশীয় ব্যক্তি বর্গ। তো আজকে এই অবধি ছিল। তো আউট অফ 40 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।